আমার জন্ম রংপুরে। এমন হতো যে হয়তো বাবা নিজে কিছু লিখেছেন, আমাকে বললেন যে তুমি পড়ো। সুব্রতদা আমাকে নিয়ে যান শাওনি মিত্রের কাছে। হঠাৎ করে কিচ্ছু হয়নি, সবই ওরকম রগড়াতেই হয়েছে। এবং শাওলি ইনসিস্টেড যে প্রত্যেক শোয়ের আগে, মাসে 5টা শো হলেও প্রত্যেক শোয়ের আগে অন্তত 2টো করে রিহার্সাল হবে। সৌম্য মিত্রের সঙ্গে অভিনয় করবারও সুযোগ পেয়েছি। উচ্চারণ সত্যি বলতে কি সব থেকে ভালো সাহায্য হয় অপরেরটা শুনে শেখা। তো সবসময় যে মিউজিক্যাল কবিতা খুব হাত ধরাধরি করে চলে এমন বোধহয় হয় না। আমার কথা বলার ধরন পাল্টে গেছে। কবিতা বলবার বেলায় আমি হঠাৎ 70 বছর পিছিয়ে যাবো, এটা কেন হবে? যে আমরা পরস্পর কথা বলছি, অকারণে চেঁচানোর দরকার তো হচ্ছে না, কিন্তু আমরা পরস্পরকে বুঝতে এবং বোঝাতে পারছি। দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে, দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। শুনতে শুনতে একটা কোনো জায়গা বা একটা কোনো বই সম্পর্কে আমার খুব আগ্রহ জন্মালো। এবার সেটা ছাপার অক্ষরে আমার দেখতে ইচ্ছে হলো। এটাও কিন্তু হতে পারে। অভিনয়ের কখনো অফার পেয়েছো? মৃণাল সেনের একদিন প্রতিদিন, একটা সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা। এটা শুরু হয়েছিল 1997-তে। 27 বছর প্রায় এই নাট্য প্রযোজনাটার বয়স। কিন্তু এখনো অভিনয় হলে পরে দর্শকদের বেশ প্রশংসা আদায় করে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন রাইভাল ফিটনেস স্টুডিও এবং অন্নপূর্ণা স্ন্যাক্স। এইভাবে বৌমাটির দিন গুজরান। একই ছাদ, একই খাট, একই অসম্মান। প্রতিবাদ করে জানি নেই কোনো ফল, না আছে যাওয়ার জায়গা, না আছে সম্বল। কাকার বাড়িতে সে তো মা বোন আসছে তো। বৌমাটি বেরোয় না বেশি, ছাদেই দাঁড়ায় বিকেলের দিকে যদি অবসর পায়। দিনগুলি বয়ে যায় নিয়মের দিনে। সন্ধেগুলি বাড়ি ফেরে ফুলকপি কিনে, সকাল কাগজ পড়ে গুজে নাকে মুখে, অফিসের পথ ধরে লাঠি ঠুকে ঠুকে। দুপুর পরীক্ষা দেয় স্কুলে বা কলেজে, বহু শুকনো কথা দিয়ে বহু ছিঁড়ে ভেজে। অপরাহ্ন ঝালমুড়ি খায় পার্কে বসে, মধ্যবিত্ত রাত্রি ফোঁসে আধা তৃপ্তি দোষে। সে পথে বছর ভরে মাস অন্তে মাস ঢেঁড়া দিয়ে চলে যায়। শাশুড়ি হতাশ। এ কি কাণ্ড বলো দেখি, হলো না এবারও? তাহলে ডাক্তার বদ্যি দেখালেই পারো। ধরা পড়ল বৌমা নয়, স্বামী যখন। নারী সুস্থ, পুরুষটির স্পার্ম কাউন্ট কম। এতে বছর গেল। যদি একটা কোলে থাকতো, বেঁচে থাকা হতো সহজ। তাহলে না, মন ওঠাও, দেখো 3 তলার ছাদে তালা দেওয়া হয়নি, ওঠো তবে। 3 তলার ছাদে আমার মনে পড়ে আমি ছোটবেলায়, মানে এখন তো শুনি ইউটিউব বা এগুলো খুঁজে পাওয়া যায়, কিন্তু ছোটবেলার স্মৃতি, আমি সেই স্মৃতিতে চলে গেছিলাম যে
মঞ্চে দেখতে পাচ্ছি তোমাকে, আর আমি মুগ্ধ হয়ে শুনছি। ঠিক এখনো তাই হলো, সামনাসামনি আমি ভাবতে পারি। সর্বনাশ, আমার একটুও মনে থাকতো না, ভাগ্যিস দিন কয়েক আগে একটা অভিনয় হয়েছে তাই। কিন্তু মানে ছোটবেলাটা তো আমাদের বড় হওয়া এগুলো শুনে না, তখন মঞ্চে এরকম অনুষ্ঠান হতো। আমি যেখানে ছিলাম বিজয়গড়ে, আমাদের ওখানে ভারত মাতার একটা বড় করে মাচা বাঁধা হতো পুজোর দিনগুলোতে, এবং তোমরা আসতে এবং আমরা অপেক্ষা করে থাকতাম লিস্ট দেখে। আর যেহেতু আমার কবিতার উপর একটা ঝোঁক ছিল, নিজে আবৃত্তি করতাম বলে, তখন দেখতাম যে কারা কারা আসছেন। সেই সময় আমি গুণমুগ্ধ ভক্ত ছিলাম। সেখানে বিজয়লক্ষ্মী বর্মন আজকে আমার সামনে অতিথি হিসেবে এসেছেন আবার বৈঠকি আড্ডায়। আমার এটা পরম সৌভাগ্য এবং আমি সত্যি খুবই খুশি তোমার সাথে আড্ডা দিতে পারবো। এবার শুরু করি, একটু চা দিয়ে শুরু করি। চা আর খাবার একটু, আড্ডা হয় নাকি? বাঙালির আড্ডাতে চা দরকার। চায়ের সঙ্গে তাও আছে? হ্যাঁ। ও, আমি শুনলাম আপনি ভেজিটেরিয়ান, তো আপনার জন্য আছে চিজ এন্ড কর্ন স্যান্ডউইচ, আর গোপাল ধারা সেকেন্ড ফ্লাশ দেওয়া হয়েছে চা, আর আমি খাচ্ছি জিঞ্জার হানি টি। এটা বেশ একটু মিষ্টি আছে, কিন্তু বেশ পছন্দের সবার চা। থ্যাংক ইউ। চা দিয়ে শুরু করা যাক আজকে আমাদের আড্ডা। তো ছোটবেলাটা কোথায়? কলকাতায়? আমার জন্ম রংপুরে, আচ্ছা, যেটা এখন বাংলাদেশ। 5-6 বছর বয়সে আমরা এপারে চলে আসি। রায়গঞ্জে আমরা ছিলাম কিছুদিন। তারপরে আমার বছর 10 বয়সে কলকাতায় চলে এসেছি, তারপর থেকে কলকাতায়। কিন্তু আমার কোনো ওই রেফিউজি সার্টিফিকেট এসব ছিল না। ফলে পরবর্তীকালে যখনই প্লেস অফ বার্থ লিখেছি, কলকাতায় লিখেছি। আচ্ছা, তো রংপুরের মানে ছিলে তো, বাংলাদেশের টান বা বাংলাদেশি কথা এরকম কিছু ছিল মানে যখন বলতে বাড়ির লোকেরা? না, সবাই মানে কলকাতার মতো করে বাংলা বলা হয়। আর তারপরে মানে পড়াশোনা কোথায় করলে? সবটাই কলকাতায়। রায়গঞ্জে একটু শুরু হয়েছিল, বছর 2 ওখানে স্কুলে পড়েছিলাম। তারপরে এখানে ক্লাস 7 থেকে কলকাতায়। কোন স্কুলে পড়েছো? ইউনাইটেড মিশনারি। আচ্ছা, ওখান থেকে হায়ার সেকেন্ডারি করে লেডবিবন। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটি। যেমন হয় যে রাস্তা সিধে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি নিয়ে পড়েছো? পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, মানে আর এই কবিতার প্রতি ভালোবাসা, কবিতা পাঠ, আমার বাবা খুব ভালোবাসতেন কবিতা পড়তে, আর তার থেকেও বেশি করে কবিতা পড়া শুনতে। যার জন্য বাবা প্রায়শই আমাকে নিয়ে বসতেন আর বলতেন যে এটা পড়ো, ওটা পড়ো। এমন হতো যে হয়তো বাবা নিজে কিছু লিখেছেন, আমাকে বললেন যে তুমি পড়ো। ফলে আমার খুব ছোটবেলা থেকে একটু কবিতা পড়া এবং গদ্য পড়ারও একটা অভ্যেস তৈরি হয়ে গেছিল। তারপরে শুরুটা খুব মজার, কিন্তু বাবা মারা গেলেন, আমি তখন স্কুলেই পড়ি। অনেকদিন কিছু আর চর্চার মধ্যে ছিল না। অল্প বয়সে বিয়েও হয়ে যায়। বিয়ের পরে যখন কর্তা জিজ্ঞেস করলেন কি পারো, গান গাইতে পারো? না। রান্না করতে পারো? না। কি করতে পারো? অনেক মাথা টাথা চুলকে বলা গেল যে একটু কবিতা বলতে পারি। তো ব্যাস সেই শুরু। আচ্ছা, উনি বললেন আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখা যাক। হলেনও পরিচয়তে খুব ভালো, কোথায় যেতে হবে, তো এটা কম্পিটিশনে নিয়ে গেলেন। তো এরকম করে আর কি শুরু হলো। তা দেখলাম যে কম্পিটিশনে বেশ একটু জায়গা টাগা পাচ্ছি, ফার্স্ট সেকেন্ড হচ্ছে, লোকে বলছে টলছে, এরকম করে 4-5 বছর দিব্যি চলে গেল। তারপরে দেখা গেল বিচারকরাই বিরক্ত হচ্ছেন যে তোমরা সব জায়গায় আসছো, নতুনদের জায়গা ছেড়ে দাও, তোমরা নিজের জায়গা খুঁজে নাও। নিজের জায়গা খুঁজে নেওয়াটা কি অত সহজ? কম্পিটিশনে গিয়ে কবিতা বলা আর প্রাইজ পাওয়ার থেকে নিশ্চয়ই ওটা অনেক কঠিন কাজ। যাই হোক, তারপরে ওই কোনো রকম রগড়াতে ঘষতে একটু একটু করে এগোনো। রগড়াতে নয় নিশ্চয়ই, মানে তারপর তো অনেক কাহিনী আছে। প্রথম কোন কবিতাটা দিয়ে মানে এই কম্পিটিশনে প্রথম হয়েছিলেন মনে আছে এখন? শুনিয়েছিলে মানে জীবন সঙ্গিনীকে কোনো কবিতা শুনিয়েছিলে যেটা মানে শুনে ভালো লেগেছিল, প্রথম কবিতা?
না না, আমি কিছু শোনাইনি, বা হয়তো পড়ে শুনিয়েছিলাম, জানি না, এখন মনে মনে নেই। নেই। কত বছর বয়সে বিয়ে হয়েছিল? ও অন্যায় কাজ। নিজে করেছিলে? না না, বাড়ি থেকে? হ্যাঁ। বাবা আচ্ছা। মারা গেছেন, এরম অবস্থায় তাড়াতাড়ি মেয়ের বিয়ে দাও, গোছের একটা থাকে না, কেন আত্মীয় স্বজনের এটা, চাপ। হ্যাঁ, এটা কেন যে হয় কে জানে, আমিও জানি না, এখনো সেটাই রয়ে গেছে বোধহয়। তা এখন বোধহয় একটু আমার খুব অনিচ্ছা ছিল, কিন্তু যাই হোক, সেটা তো আর কেউ পাত্তা দেয়নি। হুম, তবে সৌভাগ্যক্রমে আর কি আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার কাজকর্মে উৎসাহই দিয়েছেন বরাবর, পড়াশোনায় হোক বা এইসব কাজে হোক, সেটা পেয়েছি বরাবর। মানে পড়তে পড়তেই বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, কলেজে পড়ি সবে। আচ্ছা। আর নাটকে কি করে এলে? বেশ কিছুদিন আবৃত্তি ইত্যাদি নিয়ে কাটানোর পর মনে হচ্ছিল যে আরো একটা কিছু হলে ভালো হয়। এটা কি তখন জানি না, নিজের কাছে কিছু তার ধারণাও ছিল না। আমি ততদিনে চাকরি করছি। আমার অফিসে আমার অগ্রজ একজন সহকর্মী বন্ধু ছিলেন, সুব্রত পাল। সুব্রতদা আমাকে নিয়ে যান শাওনি মিত্রের কাছে। আচ্ছা। সেই যোগাযোগ হলো, তখন নাথবতী অনাথবত তৈরি হচ্ছে, আমি সেখানে যুক্ত হই। তারপর থেকে ওই ধীরে ধীরে, খুব বেশি কিছু নাটক যে আমি করেছি তা না, নাটকের লোক বলতে যা বোঝায় তাও হয়তো আমি নই, ওই অল্প স্বল্প করেছি। কবিতার কম্পিটিশন থেকে নিজের জায়গা তৈরি করা, যেটা বললেন নিজের জায়গা তৈরি করে নাও, তো কি করলে তখন? তো মানে কি ভাবলে তারপর? ভাব না না, মানে তখন সত্যি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো একটা হলো যে তখন হয়তো ওই কম্পিটিশনের সুবাদেই কারোর ছিল, লক্ষ্যে ছিল যে এই মেয়েটা উঠে আসছে বা কিছু, যাই হোক। তো 60-এর দশকে 1973 বোধহয়, তখন প্রথম কলকাতায় একটা কবিতা উৎসব হয় 3 দিনের। তাও ওরা এক জায়গায় জায়গা পাননি, বিভিন্ন মঞ্চ ঘুরে ঘুরে করেছিলেন। ওই অডিও ভিজুয়াল ইনস্টিটিউট অফ কালচার ওরা করেন, সেখানে প্রথম ডাক পেয়েছিলাম। তারপরে রবীন্দ্র সদন একটা অডিশন করে, সেই প্রথম আবৃত্তি। তো সেটাতেও তখন কোয়ালিফাই করি, এবং রবীন্দ্র সদন 1976-এ প্রথম একটা আবৃত্তি সন্ধ্যা করেন আর কি, মানে একটা গোটা সন্ধ্যে আবৃত্তি, আর কিছু নয়। তো সেটা তো ওই অডিশনের সুবাদে করেছিলাম। এই করে একটু একটু করে রবীন্দ্র সদনে ডাক পাচ্ছিলাম, কিন্তু সে আর কতটুকু, বছরে একবার দুবার, তাতে কি আর হয়? জানি না, অনেক কাল এরকম কাটিয়েছি যে কিছু নেই, কিছু করার নেই, কি করব ভেবে পাচ্ছি না। তারপরে হঠাৎ করে কি না, করে? হঠাৎ করে কিছু হয়নি, আচ্ছা। সবই ওরকম রগড়াতেই হয়েছে, যা হয়েছে তা ওই। আচ্ছা, আবৃত্তি তো অ্যাকচুয়ালি মানে একক, তো দলগতভাবে কি মানে শুরু করলেন? হ্যাঁ, আমরা তখন ওই যারা কম্পিটিশন করতাম আর কি, তারা মিলে একটা দল প্রথম শুরু করেছিলাম। সেটার থেকে আমার দলগত চর্চার শুরু। তখন আমরা ওই নানান রকম দলগতভাবে যা যা কম্পোজিশন করা যায় ভাবে ইত্যাদি করা হতো। তারপরে ওই নিজে করা, দলগতভাবে করা, এসব করে করেও খিদেটা মিটছিল না, তখনই নাটকের হাত ধরা। আচ্ছা নাটকে এসে খুব আনন্দ হয়েছিল, মনে হচ্ছিল এটা খুব আচ্ছা তৃপ্তির জায়গা। আচ্ছা, শুরুতে মানে কিরকম লাগতো যে রিহার্সেল, কটা করে রিহার্সেল হতো? তখন তো সপ্তাহে 4 দিন করে হতো, পরে আরো বেশি। আমাদের প্রায় সারা সপ্তাহ রিহার্সালের জন্যই থাকতো। আচ্ছা রিহার্সাল, ক্লাস ইত্যাদি করে, মানে মোট কথা দলে যাতায়াতটা রোজকার। আচ্ছা, মানে এটা ফুল টাইম জব? ফুল টাইম জব। চাকরি কোথায় করতেন আপনি?
চাকরি করতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের একটা ডিপার্টমেন্টে। আচ্ছা, বাহ। তো তারপরে তখন মনে হয়েছিল যে এটা বেশ সরকারি চাকরি, আমি যদি প্রমোশনের দিকে না তাকাই তাহলে এটা একটা আত্মগোপন করবার জায়গা, তো সময়ও পাওয়া যেতে পারে, সময় পাওয়া যেতে পারে। তো পাওয়া গেছিল সময়? হ্যাঁ, প্রথম দিকে অনেকটাই পাওয়া গেছিল, পরের দিকে অবশ্য ততটা নয়, যাই হোক তাতে হয়ে গেছে। তো মোটামুটি কতগুলো শো মানে শাওলির নাথবতী অনাথবাদ যখন শুরু হলো তখন তো প্রচুর মঞ্চে অভিনয় হতো, এমনকি বর্ষাকালে যখন সাধারণত নাটকের এই কম থাকে তখনও হয়তো দেখা যেত মাসে 5টা-6টা শো। এবং শাওলি ইনসিস্টেড যে প্রত্যেক শো এর আগে, মাসে 5টা শো হলেও প্রত্যেক শো এর আগে অন্তত 2টো করে রিহার্সাল হবে। কাজে ওটা আমাদের একেবারেই পুরোপুরির কাজ ছিল পুরো সময়, পুরো সপ্তাহে। আচ্ছা, কিন্তু এই করতে করতে যেমন শম্ভু মিত্রের সঙ্গে পরিচয় হবার সুযোগ পেয়েছে, শম্ভু মিত্রের সঙ্গে অভিনয় করবারও সুযোগ পেয়েছি। একবার একটা 6টা অভিনয় হলো একটা নাটকে, তাতে শম্ভু মিত্র করবেন, শাওলি বললেন আমাকে করতে। আমি বলছিলাম ওরে বাবা আমার ছেড়ে দিন, আমি আপনার সব কাজ করে দেবো, কিন্তু এইটা পারবো না। বললি না, বাকিগুলো করতে হবে না, ওটাই করতে হবে। প্রচন্ড প্রচন্ড ভয়ে। যাই হোক, সেই 6টা অভিনয় হয়েছিল, খুব মজা লেগেছিল। যখন 2-3টে অভিনয়ের পর একদিন তখন স্টেজে ঢুকবো আর কি, তার আগে শম্ভুদা হঠাৎ বললেন আপনার নামে তো লোকে ধন্যি ধন্যি করছে, মানে মজা করে আর কি। তো সেই সব তারপরে এই নাটক করতে গিয়ে সুব্রতদার সূত্রে গৌতমের সঙ্গে পরিচয় হওয়া, গৌতম হালদার, এরকম সব দিকে নিজেকে ছড়িয়ে রাখা এমন একটা উদার হৃদয়ের মানুষ। সুব্রতদা আর গৌতমদা একদম ঠিক ঠিক, গৌতম আমার দা নয়, গৌতম আমার থেকে ছোট, সুব্রতদা আর গৌতম একদম সঠিক জুটি, ওরা প্রায় পরস্পরের পরিপূরক। তো এত ভালো এদের সব সান্নিধ্যে কেটেছে যে এখন মনে হয় যে না, আমি সত্যি কোনো কষ্ট টষ্ট করিনি, আমি তো বেশ আনন্দেই কাটিয়েছি। কি হয়েছে, আর ভালো লাগতো তখন এই পুরো পরিবেশটা এত সুন্দরভাবে পরিবেষ্টিত। হ্যাঁ, মানে খুবই। কত কি অবসর সময় কি করতেন না আপনারা সবাই? যখন অবসর কোথায়, অবসর থাকতো না, বা কোথাও যাওয়া যাতায়াতের সময়, মানে আমার যাতায়াতের সময় গল্প আড্ডা গান, কি আড্ডা হতো, আমার খুব জানতে ইচ্ছে করে যে সৌম্য মিত্র শাওলি মিত্র, সৌম্য মিত্র শাওলি মিত্রের সঙ্গে নয় হয়তো, কিন্তু আমরা যারা একসঙ্গে থাকতাম আর কি, ট্রেনে এক কম্পার্টমেন্টে বা বাসে একেতে, তারা ভীষণ হইচই হতো। আচ্ছা, কিরকম? আর যেহেতু একটা ওই গানের দল থাকতো আর কি শাওলি এর নাটকের সঙ্গে, ওটা সুবিধে ছিল, পুরো বাজনা টাজনা সহ গান হতো হই হই করে। বলছি নাথবতী অনাথপদের একটু গান কি শোনা যেতে পারে? এই না, আমি গাইতে পারি না। আচ্ছা, আমি জানি আমাকে দিয়ে স্টেজে গান গাওয়ানো হয়েছে, কিন্তু সে অনেক লড়াই করে, শাওলি রীতিমতো লড়াই করে আমাকে দিয়ে গান গাইয়েছেন। আমি সত্যি পারি না গান গাইতে। কিছু মনে আছে মানে গান? না না না, একদম না, একদম না, এই আমার সঙ্গে গানের কোনো কথা নয়, পুরো না। ছোটবেলায় বাড়িতে গান বা এইসব নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সেসব অনেক চেষ্টা করেছেন বাবা মা, হয়নি কি আর, কিন্তু আমার দ্বারা হয়নি। শাওলি যেটা করেছেন সেটার রিপ্রোডিউস কি আর ঠিক আমরা করতে পারি না। ঠিক আছে, তাহলে মানে উচ্চারণ, এই যে উচ্চারণের জন্য যে আমাদের বাংলায় কিভাবে কবিতা পড়বো, কি করে অনুশীলনটা হবে, বা বুঝবো কি করে যে এটার উচ্চারণ এরকম কবিতা পাঠের সময়? না, আমার মনে হয় আমাদের আছে উচ্চারণের অভিধান, এখন আছে, আগে হয়তো ছিল না, বা সেরকম উচ্চারণবিদরা ভাষাবিদরা আছেন, কিন্তু কথাটা অন্য জায়গায়। নিজের কানকে মনকে সবসময় প্রস্তুত রাখা চাই ভালো কিছু গ্রহণ করবার জন্য। যদি কান খোলা থাকে ভালো উচ্চারণ ঠিক কানে এসে লাগবে এবং নিজের অশুদ্ধ উচ্চারণ ঠিক সামলানো যাবে। কিন্তু আমরা কথাবার্তা বলতে বলতে রোজকার কথার মধ্যে অনেক ভুল উচ্চারণ যে করি, ওটা আর আমাদের নিজেদের কানে লাগে না।
সেইটার সম্পর্কে কিন্তু নিজেকে সচেতন না হলে পরে চলবে না। যেমন ধরা যাক আমরা এই মানে সরকার অর্থে আমরা যে গভর্নমেন্ট বলি, সেটা আমরা খুব কথ্য ভাষায় গভর্নমেন্ট বলি, কিন্তু ওটা সঠিক করে বললে যে গভর্নমেন্ট বললে চলবে না, সেটার সম্পর্কে একটু নিজের প্রস্তুত থাকা দরকার। উচ্চারণ সত্যি বলতে কি সব থেকে ভালো সাহায্য হয় অপরেরটা শুনে শেখা। অনেকেই কিন্তু এখন বোধহয় একটু কম, কিন্তু অনেকেই ভালো উচ্চারণ করেন এখনো। সেটা একটু ইংরেজি বাংলা সব কিছুতেই আমরা যে ভালো উচ্চারণ শুনি, সেটা দেখে একটু নজর রাখা। তুমি কি করে শিখেছো? মানে ওই শুনে 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 শিখেছি একেবারে। আর এই আমি এতটা কখনো খেতে পারবো না, মেরে ফেললেও নয়, আমি যতটা পারবে ততটাই খাও। আমাদের অত রেকর্ড প্লেয়ার ইত্যাদি অত ছিল না, আমাদের শোনাটা মূলত বাইরে ছিল, অর্থাৎ বাইরে কেউ প্লে করছেন তার থেকে শোনা হলো। তো এরকম হয়েছে যে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ দেখেছি যে কোনো একটা জমায়েতে হয়তো কাজী সব্যসাচীর গলায় বিদ্রোহী হচ্ছে, দাঁড়িয়ে পড়েছি, এত ভালো লাগে। তারপরে ধীরে ধীরে মানে নিজের কাজ আরম্ভ করার পর শোনার চর্চাটাও শুরু হয়েছে। তখন কাজী সব্যসাচী এটাই সব থেকে বেশি ভালো লাগতো। তারপরে আমি সৌম্যমিত্রের আবৃত্তি শুনেছি, তারপর তো অনেকেরই শুনেছি, তাদের সঙ্গে কাজ করবারও সুযোগ ঘটেছে। তো দলগতভাবে যখন শুরু করলে তখন দর্শকরা তো এককভাবে জানে যে আবৃত্তি মানে সবই তো আসছে নতুন নতুন করে, তো দলগতভাবে যখন দর্শক কিভাবে নিল জিনিসটাকে, কিরকম রেসপন্স পেতে শুরু করলে? প্রথমত ধরা যাক 10 জন 12 জন 15 জন মিলে একটা কাজ করছেন, এবার তাদের যে পরিচিত লোকেরা তারা শুনছেন, অর্থাৎ সাধারণভাবে একটু শ্রোতার সংখ্যা বাড়ছে। অন্যদিকে একা করার থেকে দলগত করার ক্ষেত্রে তো একটু আলাদা হবেই তার গঠনটা, সেইটা কিন্তু কোথাও শ্রোতার মনে একটা অভিঘাত তৈরি করছে এবং তারা বেশ পছন্দ করছেন ব্যাপারটা। সব সময় নয়, কিন্তু ধরা যাক একটা সন্ধ্যের অনুষ্ঠানের মধ্যে কিছু একক কিছু দলগত থাকলো, তাতে সব মিলিয়ে যে বৈচিত্র্যটা তৈরি হয়, সেটা কিন্তু শ্রোতার ভালো লাগে। আচ্ছা, আর তারপরে মিউজিক দেওয়ার ব্যাপারটা আমাদের সময় ছিল না। আমরা যখন কাজ করেছি প্রথম দিকে মিউজিকের ব্যাপারটাই এসেছে পরে। আমি ব্যক্তিগতভাবে মিউজিক ব্যবহার করি না, বা সেটা ভালো লাগে মিউজিকের, কেউ যদি সত্যি ভালো করে ব্যবহার করতে পারেন ভালো লাগে, কিন্তু সবসময় যে মিউজিক্যাল কবিতা খুব হাত ধরাধরি করে চলে এমন বোধহয় হয় না। অনেক সময় মিউজিক একটু বেশি উচ্চকিত হয়ে যায়, তাতে কবিতার প্রাণ একটু কষ্ট পায়। রবীন্দ্রনাথের কবিতা মানে সেটার কি পড়ার কোনো ধরন আছে যে এইভাবে পড়া উচিত? আমি যেমন শুনেছি, আমি দু ধরনের, এখন এক ধরনের শুনি। আমি যখন ছোটবেলায় প্রতিযোগিতাগুলোতে যেতাম, আমি দেখতাম মানে এত সুর টেনে টেনে কবিতা পড়তো, যেটা এটা একটা কি বলবো, একটা সময় কবিতা খুব বেশি রকম সুরে পড়া হতো, কিন্তু তার থেকে বোধহয় কবিতার উচ্চারণ ক্রমশ বেরিয়ে আসছে। একটা কথা যদি আমরা মনে রাখি, আজকে আমরা কোন সময়ে দাঁড়িয়ে আছি, 2025। তো আজকে আমি 50 বা 70 বা 80 বছর আগেকার ধরনটা কেন, যখন আমার মুখের ভাষা অনেক পাল্টে গেছে, আমার কথা বলার ধরন পাল্টে গেছে, আমার পরস্পরের সঙ্গে কথোপকথনের ধরন পাল্টে গেছে, কবিতা বলবার বেলায় আমি হঠাৎ 70 বছর পিছিয়ে যাবো, এটা কেন হবে? আমি আজকের মতো যুক্তি সহ করে বলি, যে কথাই বলি তার মধ্যে যেন শুধু আবেগ নয়, যুক্তি থাকে। কবিতায় যে কথা উচ্চারণ করা হচ্ছে তারও আবেগ তো নিশ্চয়ই আছে, শিল্পের ক্ষেত্রে আবেগ থাকবে না সে তো হয় না, কিন্তু
যুক্তিও তো আছে, যে কথাটা যেভাবে বলছে সে বলার যুক্তিটা কি সেটা যদি নিজের কাছে পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক স্বচ্ছন্দ লাগে নিজেরও, এবং মনে হয় যে অপরের কাছে সেটা পৌঁছে দেওয়াটাও সহজ হয়। ভালো লাগে করতে তখন, যে আমি হ্যাঁ। নিজের মতো করে কিছু নিজের কথা বলতে পারছি, মনে হয় তখন যে নিজের কথা বলছি। এবং এটাও সৌম্যমিত্র মশাইয়েরই শিক্ষা, যে যত আপনার করে কথা বলবে তুমি তত কিন্তু লোকের মনে হবে যে এ লোকটা আমার কথা বলছে। যেমন আমরা বক্তৃতার ক্ষেত্রে শুনি যে একেবারে এখান থেকে শুরু হলো, সেই একেবারে তার সপ্তকের মাথায় গিয়ে চড়লো। সেভাবে তো লোকে সত্যি কথা বলে না, যে আমরা পরস্পর কথা বলছি, অকারণে চেঁচানোর দরকার তো হচ্ছে না, কিন্তু আমরা পরস্পরকে বুঝতে এবং বোঝাতে পারছি। তো এই যে কথা বলার ধরনটা, এইটা যদি আমরা কবিতা বলার ক্ষেত্রেও রাখতে পারি, কবিতার ছন্দ ইত্যাদি ওসব সব মেনে নিয়ে, যদি সব মিলিয়ে আমরা প্রকাশের ক্ষেত্রে ওই স্বাভাবিক সাবলীল ধরনটা রাখি, তাহলে মনে হয় সেটা যারা শোনেন তাদের কাছে একটু সহজ মনে হয়। জিনিসটাকে সহজভাবে যদি হ্যাঁ, প্রেজেন্ট করা যায় জিনিসটাকে। আর আধুনিক কবিতা বা রবীন্দ্রনাথ নজরুলের কবিতা, তো এটা কি এখন আলাদা করে মানে কোনো মানে মনে হয় না এটা আলাদা করবার কোনো বিষয় আছে। হ্যাঁ, ভাষাগত যেমন দিকে একটা বোধহয় ভাষাগত বলবো না, মানে ভাষার ব্যবহারগত দিক থেকে একটু তফাৎ থাকতে পারে। যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে বহু কবিতাতে, বেশিরভাগ কবিতাতে অন্তমিল আছে। এমনকি কাব্য নাটক, ধরা যাক কর্ণকুন্তী সংবাদ সংবাদ বা এরকম কিছু, এখানেও কিন্তু অন্তমিল ব্যবহার করা হয়েছে। ফলে ওইটা একটা ভাবতে হয় যে অন্তমিলটা রাখা হবে না হবে না। আমরা কি সাধারণ নাটকের মতন একেবারে গড়ানে সংলাপটা বলতে থাকবো, নাকি অন্তমিলটা রেখে বলবো? এই ব্যালেন্স করাটাও একটু করতে হয়। ঠিক আছে, যেরকম একেবারে আধুনিক কবিতার ক্ষেত্রে সব সময় থাকে অন্তমিল, কিন্তু সব সময় থাকে না, সেক্ষেত্রে হয়তো কিন্তু তবু কবি যেভাবে পংক্তিটা রাখছেন সেটা কোথাও একটু আমাদের মেনে চলার ব্যাপার থাকে। চলনটা প্রত্যেক কবিতার একটা নিজস্ব চলন আছে, সে তার অন্তমিল থাক আর না থাক, বা সে যে ছন্দেই রচিত হোক, এমনকি গদ্য ছন্দ হলেও তার একটা চলন আছে। সেই চলনটা অনুযায়ী যদি করতে পারি তাহলে ভালো হয়। যেমন রবীন্দ্রনাথের লিপিকার রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি, দাস দাসী লোকজন সব দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি করিয়া আনা তার কাজ। এটা কিন্তু গল্পেরই মতন চলছে। ওরই মধ্যে কিন্তু ঠিক এই যেমন ঘোড়া বেরোচ্ছে, হাতি বেরোচ্ছে, ময়ূরপঙ্খী যাচ্ছে, এগুলোর মধ্যে আড়ম্বর আছে। এখানে বল্লম হাতে সেপাই শান্তির কি প্রয়োজনটা ছিল? তাহলে রাজার কিন্তু ওই নিজেকে সামলানোর একটা চেষ্টাও ছিল। ওটা তো এর মধ্যে কি বলবো, বেমানান। এই আড়ম্বরের সাজসজ্জার মধ্যে তো ওরা বেমানান। তারপরে আবার ফিরে এলো যে দাস দাসী লোকজন কাছে কাছে দলে দলে পিছে পিছে চলল। কেবল যে বাকি রইল একজন, সে এত সামান্য, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার নামে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারেই তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বললে, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি।
সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বললে, ঘটবে বই কি, তিনি তো রথে করে আমার দুয়ারে আসেন। মন্ত্রী বললে, কই রে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। কি যেন? মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। সত্যি মানে একদম গল্পের ছলে। হ্যাঁ, একেবারে। আর যদি আধুনিক কবিতার কোনো তোমার যদি কোনো পছন্দের থাকে একটু যদি পড়ো। সবকিছু কি মনে থাকে? কার থাকে? থাকা কি সম্ভব? না, থাকে না, থাকতেই পারে না। কিছু কিছু থাকে, সেই যৎসামান্য স্মৃতি, তাকে সম্বল করে কারো তুলীয় কলম চলে, কেউ মূর্তি গড়ে, কেউ আপাত তাৎপর্যহীন অথচ সন্ধ্যার আকাশের নম্র ও রহস্যময় আলো ছেঁকে নিয়ে মর্ত্যলোকে অমর্ত্যের কবিতা বানায়। এসব ঘটনা ঘটে, আজও নিরন্তর ঘটে যায় এখানে ওখানে। আর আমরা জড়ীভূত স্তব্ধীভূত হয়ে ভাবতে থাকি, দেখতে থাকি কার্যকারণের সূত্রবিহীন এইসব জাদুকরী মন্ত্র বলে গড়ে তোলা শিল্পের সম্ভার। এই ছবি, এই মূর্তি, এই কবিতার মধ্যে ধরা পরাবাস্তবের পংক্তিগুলি আর আমাদের স্মৃতির ভেতরে ভেসে ওঠে ভুলে যাওয়া বিগত জন্মে স্বপ্নময় জাগরণে পরিব্যাপ্ত অনন্ত গধূলি। এত ভালো লাগছে শুনতে কবিতাগুলো, আর এত সুন্দর মনে হচ্ছে যে একটা কবিতা ভেসে আসছে, জাস্ট মানে গল্প শুনতে পাচ্ছি কানে, কবিতা তো তাই। এবার বলি যে অডিও বুকটা মানে কিভাবে দেখো, যে অডিও বুকটা কতটা ভালো দিক বা খারাপ? বলি, আমি অডিও বুকের জন্য একটু একটু কাজ করেছি, কিন্তু আমি যে ঠিক অডিও বুকের লিসনার তা না, মানে স্বভাবতই আমাদের তেমন করে প্রয়োজন হয় না, কিন্তু শুনেছি অনেকের কাছে, বিশেষ করে যারা বিদেশে থাকে বা অন্তত নিজের দেশের নিজের শহরের বাইরে চাকরি করে, একটা দীর্ঘ মোটর যাত্রায় তিনি হয়তো একটা অডিও বুক চালিয়ে শুনতে লাগলেন এবং তাতে তার পথের ক্লান্তি বা ড্রাইভ করবার যে মনোটনি সেটা অনেকটা দূর হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে তিনি শুনতেও পেলেন। সেটা খুব আরেকটা মাধ্যম, জরুরি, আরেকটা মাধ্যম। বিশেষ করে যাদের হাতে একেবারে বসে শোনার মতো সময় নেই, তাদের কাছে এটা খুব প্রয়োজনীয়। তার জন্য কি কবিতার বই পড়া কম হয়ে যেতে পারে? মানে সে তো শুনেই নিচ্ছে, সে কি একে অপরের পরিপূরক? মানে একটা পড়া আর একটা আমার মনে হয় এটা পরিপূরক হতে পারে, এই জন্যে যে শুনতে শুনতে একটা কোনো জায়গা বা একটা কোনো বই সম্পর্কে আমার খুব আগ্রহ জন্মালো, এবার সেটা ছাপার অক্ষরে আমার দেখতে ইচ্ছে হলো, এটাও কিন্তু হতে পারে। এমনিতেই আজকাল পড়াশোনা করার অভ্যেসটা আমাদের কমে গেছে খুবই সাধারণভাবেই, সেটা অডিও বুকের জন্যে নয়, সাধারণভাবেই আমাদের কি বলবো, মনঃসংযোগ এত কমে গেছে আমাদের। কতক্ষণ আমরা বড় জোর 5-7 মিনিট একটু একটা জিনিস একভাবে শুনি, তারপর তো শুনি না, মন অন্যদিকে চলে যায়, ফলে পড়ার অভ্যেস এমনিই কমে গেছে। কেন হচ্ছে বলো তো যে এটা এরকম? মানে বুঝতে পারছে না, সবাই বলা বলি করছেন যে মানুষের অ্যাটেনশন স্প্যান ভীষণভাবে কমে গেছে। এত কিছু আসছে, এটা কি মোবাইলের জন্য হচ্ছে? শুধু মোবাইল না, তবে অবশ্য মোবাইলের মাধ্যমে যত কিছু সন্ধান আমরা পাচ্ছি সবগুলো হয়তো আমাদের দৃষ্টি এক জায়গায় স্থির হতে দিচ্ছে না, মনকে এক জায়গায় স্থির হতে দিচ্ছে না, এদিক ওদিক ভেসে যাচ্ছে, বা যে যারা যেটা করতে চাইছে সেটা করতে পারছে না বলে কি এরকম আমরা হারিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না আমাদের কি চাই, কি দেখতে চাই, কি করতে চাই।
হ্যাঁ, কি দেখতে চাই, কি করতে চাই, এটা তো আমাদের কাছে প্রায় স্পষ্ট নয়। প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হচ্ছে কি করছি, কি করব, কেন করছে। তো এগুলো নিজের কাছে নিজের উত্তরটা যদি স্পষ্ট না থাকে তাহলে কিন্তু বড় মুশকিল। বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে, সেটা না হয়। ছোটদের কথা বলি এই সূত্রে, আমি একটি বাচ্চাদের গ্রুপে আর কি, ওদের একটা অনলাইন ক্লাস করি। তো ওদের একটা দাবি থাকে, আমি শুরু করেছিলাম, এবার ওদের ওটা দাবি হয়ে গেছে, তুমি মেমোরি গেম খেলো। আচ্ছা, মেমোরি গেমটা কিছু না, কোনো একটা গল্পের 2-4 লাইন করে বলা, একটা ওদেরকে আবার বলতে বলা। তো বেশ বলে ওরা, মাঝে মাঝে 2-1 পয়েন্ট মিস করে, তারপরে আবার। তরুণ একটি বাচ্চা আমার গল্পের মধ্যে ছিল, যে ছেলেটা বলেছে পাখিটাকে যে তুই আমার উপর রাগ করেছিস, দেখ না আমি কিন্তু আর তোকে ছেড়ে যাব না। এবার ওর রিপিটেশনে ভাষাটা হচ্ছে, আমি তো তোকে ওয়াদা করেছি তোকে ছেড়ে যাবো না। হিন্দি বাংলা মিশিয়ে এটা আমি আমার মায়ের মানে আমার মেয়ে 8 বছর বয়স, তার ক্ষেত্রেও দেখতে পাই যে সে না গুলিয়ে ফেলছে, এত ল্যাঙ্গুয়েজ শুনছে সে, হিন্দি বাংলা, এমন মাঝে মাঝে তো আবার তেলেগুও চলে আসছে। মানে হিন্দি বাংলা আর ইংরেজিতে তো পুরো খিচুড়ি করে ফেলছে, মানে ওয়াক্ত চলে গেল, তারপরে এরকম অদ্ভুত অদ্ভুত। কালকে কি যেন বললো একটা, ভুলে গেছি, মানে এমন করে মিলিয়ে দিচ্ছে জিনিসটাকে মাঝখানে, আমি শুনে বলছি ঠিক শুনলাম, আবার বলতে বলে আমি আবার শুনতে যাচ্ছি, মানে এটা ওদের কাছে সত্যি খুব মজা লাগে। আবার বাচ্চারা কি স্মার্ট, একটা খুব ছোট বাচ্চা বলতে এসছে, কি বলছে 1 2 3 4 ছড়ার নাম একদম, এটা কি রে, আমি তো শুনিনি কোনোদিন। সে খুব গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বলল, বললে তো শুনবে। তো এটা কি অনলাইন ক্লাস, আগে কি সামনাসামনি ক্লাস করাতে শিক্ষক যেটা? না, শিক্ষক ক্লাস এখনো সামনাসামনি হয়, এটা অন্য একটা গ্রুপে একটা। আচ্ছা, এটা দূরের বাচ্চারা করতে পারে, করেও। আচ্ছা, মানে একটা বাচ্চা খুব ইন্টারেস্টেড, সে বেচারি ব্যাঙ্গালোরে থাকে, সে আসতে পারে না, কিন্তু যদি কেউ করতে চায় কি করে যোগাযোগ করবে তোমার সঙ্গে, যে ধরুন অনলাইন? আমার সঙ্গে না, এটা আমি একটা সংস্থার হয়ে করি আর কি। আচ্ছা, টাইমস অফ থিয়েটার বলে একটা সংস্থা আছে, আচ্ছা, ওরা বিভিন্ন ক্লাস করায়, অনলাইন এবং অফলাইন। আচ্ছা, তো ওই বাচ্চাদের একটা অনলাইন করায়। আচ্ছা, বেশ। বাচ্চাদের কবিতার প্রতি ইন্টারেস্ট আছে, মানে শোনে তারা? হ্যাঁ, শোনে। ভালো করে সুন্দর করে বললে? হ্যাঁ। তো কি করে বাংলার প্রতি আগ্রহটা জন্মায় তাহলে? জানি না, আমার মনে হয় তাদের আগ্রহ ততটা জন্মায় না যতটা মা বাবার হয়তো থাকে একটা চাপ, যে করো। এটা কি বাংলার প্রতি সবার মানে আগ্রহটা চলে যাচ্ছে, কারণটা কি বলতো? মানে আমরাও তো যখন, আমি বলছি আমরা যখন অনুষ্ঠান দেখতাম, আমার পাশের বাড়ি যে ছেলেটি, সে হয়তো অত পড়াশোনায় ভালো না, বা তার হয়তো এই সব ভালো লাগে, কিন্তু সেও হাঁ করে কবিতা শুনতো, গান শুনতো। এখন কেন লোকের এরকম একটা বিচ্ছেদ ঘটছে যে বাংলার সঙ্গে, সাহিত্যের সঙ্গে, কালচারের সঙ্গে? আমি জানি না, এই ছোটদের সঙ্গে ক্লাসটা করতে গিয়ে যেটা মনে হয়, বারেবারই মনে হয় যে ওরা কে কতটা কবিতা আবৃত্তি করবে, ভবিষ্যতে অভিনয় করবে ইত্যাদি আমরা জানি না জানি, কিন্তু এরা অন্তত পক্ষে বাংলার বা বাংলা ভাষার কিছু কিছু জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছে। কোথাও এদের শিকড়ের সম্বন্ধে একটু আধটু হলেও জ্ঞান জন্মাচ্ছে, এটুকুই কিন্তু লাভ। এরা তো একেবারেই বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলছে। তো এই ক্লাসগুলোর মাধ্যমেও যদি একটু আধটু ওরা রাখতে পারে সেই সংযোগটা, সেটা খুব। আর এটা কি বাবা মারই পুরো দায়িত্বটা, যে একটু? হ্যাঁ, বাবা মারই দায়িত্ব, যে একটু হলেও চেষ্টা করা। মাঝে মাঝে বাবা মায়েরা অবশ্য এমন করেন, না আমার মেয়ে না আসলে বাংলা তো পড়তে পারে না, আপনি ওকে সব দিয়ে দেবেন তো। বোঝানোর চেষ্টা করি যে সপ্তাহে 1-1.5 ঘন্টা 1.5 ঘন্টা বসে তো সেটা হয় না, আপনারা সঙ্গে সারা দিন আছেন, আপনারা একটু চেষ্টা করবেন, অন্তত কথা বলেও শেখানোর চেষ্টা করুন, গল্প বলেও শেখানোর চেষ্টা করুন। অভিনয়ের কখনো অফার পেয়েছো, যে মানে সিনেমা বা? হ্যাঁ, সিনেমার সিরিয়াল একটা দুটো অফার পেয়েছে। হ্যাঁ,
সিরিয়াল করেছি একটা দুটো অনেক আগে। সিনেমার অফার পেয়েছি, করা হয়নি সেটা অবশ্যই। কেন ইচ্ছে করেনি মোটামুটি করতে? আমার ইচ্ছে হয়েছিল, হ্যাঁ। সেটা শ্বশুর শাশুড়ির ইচ্ছে ছিল না, তাই। আচ্ছা, মানে আজকে দাঁড়িয়ে সেটাতে কি একটু মন খারাপ হয় যে? একটু মন খারাপ হয়, কারণ দুটো খুব ভালো জায়গায় পেয়েছিলাম ডাক। একটা কেন করতে দেয়? মৃণাল সেনের একদিন প্রতিদিন, একটা সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা। কেন করতে দেয়নি? না, সিনেমায় না। জিজ্ঞেস করেনি যে তোমার কি ইচ্ছে করে? না, আর হয়তো আবার স্বামী থাকলে পরে একটা ব্যবস্থা কিছু হতে পারতো হয়তো, কিন্তু এই দুবারই উনি তখন কলকাতায় ছিলেন না, অফিসের কাজে বাইরে ছিলেন। তখন কি নিজের মেয়ে হওয়ার প্রতি রাগ হয় যে কেন, মানে ওনাকে নিশ্চয়ই বারণ করা হতো না যে? না, মেয়ে হওয়ার প্রতি রাগ নয়, শুনতে হবে কেন, মানে আমার না, ইচ্ছে এটা করতে বড় হয়ে মেয়ে গেছে। নয়। যেমন আমি ওনার কাছেও শুনেছি যে উনি একটা সুযোগ পেয়েছিলেন বিদেশে একটা চাকরির, সেটা কিন্তু ওকে যেতে দেওয়া হয়নি, সেটাও বাড়ি থেকেই, যে না তুমি বাড়ির বড় ছেলে, তুমি বাড়িতে থাকবে, সংসারের প্রতি কর্তব্য করবে। যেটা যে কেবল মেয়ে বলেই করা হয়েছে তা নয়, বা হয়তো নয়, জানি না। তাতে কি এখনকার বাচ্চারা যে যে শোনে না যে আমার আমার করতে ইচ্ছে করছে আমি করব, সেটা হ্যাঁ। মানে একদিক থেকে কি ভালো মনে হয় যে? একদিক থেকে ভালো নিশ্চয়ই, কিন্তু আবার সবটাই ভালো নয়। আমার জীবন, আমার সিদ্ধান্ত নেবার অধিকার আছে নিশ্চয়ই, কিন্তু সেই অধিকারটা কখন জন্মায়, খানিকটা নিজের ভালো মন্দ বুঝতে পারার পর তো। সেইটুকু প্রতি নজরটা বোধহয় বড়দের একটু রাখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারা যেরকম বায়না করে যে ওটা না পেলেই চলবে না, না, একটা 18 বছরের পরে যে বাচ্চারা বড় হয়, 18 বছরের পরেও নিশ্চয়ই করতেই পারে, তারা করতেই পারে, কিন্তু ওইটা কোথাও বুঝে নেবার দরকার যে আমার স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতা মানে আমার সংযম রক্ষারও প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা আমি নিজে থেকেই নিজে ক্রিয়েট করে নেব, বড়দের কথা শুনে নাই বা করলাম। আর তাকে মানানোর দায়িত্বটাও মনে হয় যে একটু যদি বাড়ির বড়দেরকে মানানো যায়। এই যে যারা বৃষ্টিতে ভিজে ছিল, মানে এরকম একটা কাব্য নাটক, সেটা নিয়ে আমি বলি এটা কাব্য নাটক নয়, এটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে। এটা কিন্তু কাব্যে লেখা একটা গোটা উপন্যাস। এর খুব ভালো রকম করে ছন্দ ভাগ করা আছে, কখনো বর্ণনা আছে, কখনো সংলাপ আছে, বিভিন্ন চরিত্র হয়ে আসছে সব, কিন্তু সাধারণ নাটকের ধর্মে নয়, উপন্যাসে আমরা যেভাবে পাই সেই রকম। তো এই কাব্যে লেখা উপন্যাসটা গৌতম হালদার, যিনি অভিনেতা গৌতম হালদার আর কি, উনি প্রথম বলেছিলেন এটা করার কথা। তো তখন উনি যেভাবে করেছিলেন আমিও সেভাবেই ফলো করেছি। সেটা হচ্ছে আমরা কিন্তু কখনো ছন্দ ভাঙিনি। আর এইটা জয় গোস্বামী বারবার বলেছেন যে আমার খুব ভয় ছিল যে অভিনয় হবে, নাটক হবে, কবিতাটা থাকবে না। কিন্তু বারবারই দেখে আমি বুঝেছি যে না, এখানে কোথাও কবিতার হানি হয়নি। তো এই যে কবিতা আর নাটক বা আবৃত্তি আর অভিনয়, যে দুটো কাজের সঙ্গে আমি খানিকটা জড়িত, সেই দুটোকে যে এক জায়গায় বাঁধা গেল, এইটা আমার কাছে যেদিন প্রথম মনে হয়েছিল, উপলব্ধি হয়েছিল যেদিন যে এই দুটো কাজ একসঙ্গে হচ্ছে, আমার খুব আনন্দ হয়েছিল। তবে এও ঠিক, এত কষ্টকর একটা প্রয়াস আমরা এভাবে চালিয়ে যেতে পারতাম কিনা সন্দেহ, যদি না পিছনে সুব্রতদা থাকতেন, পাশে গৌতম থাকত। ওরা কিন্তু ক্রমাগত উৎসাহ দিয়েছে, সাহায্য করেছে সব রকম ভাবে, যার জন্য এটা শুরু হয়েছিল 1997-তে, আজ 2025, 27 বছর প্রায় এই নাট্য প্রযোজনাটার বয়স। কিন্তু এখনো এটা হলে পরে আর কি, অভিনয় হলে পরে দর্শকদের বেশ প্রশংসা আদায় করে
সেইটা খুব মনে হয়। এবং এই অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে এর কি বলবো প্রশংসাটা পেয়েছি। যেমন একবার এখানে সমাজসেবার কাজ করেন একটি গোষ্ঠী, তারা একটা অভিনয়ের আয়োজন করেছিলেন যারা সেতুতে ছিল, এবং তার দর্শক ছিলেন এই কলকাতার আশপাশ থেকে অনেকে, যারা কলকাতায় ছোটখাটো কাজ করতে আসেন, ছোটখাটো কারখানায় কি ছোটখাটো সেলাইয়ের কাজ, ব্যাগ তৈরি করা ইত্যাদি এরকম ধরনের মানুষরা, মহিলারা এসেছিলেন। তো ওরা খুব ভয়ে ভয়ে ছিলেন যে এই শ্রোতারা হয়তো বুঝতে পারবেন না। তো ইন্টারভেলের সময় ওরা গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা বুঝতে পারছেন? তাতে একজন একটু বিরক্ত হয়ে বলেছিলেন যে কেন বুঝবো না, এটা তো আমাদের নাটক। এই কথাটা আমি যখন পরে ওদের কাছে শুনেছিলাম, মনে হয়েছিল যে এরকম মানুষদের কাছেও যদি পৌঁছানো যায় যারা বলতে পারেন এটা আমাদের নাটক, তাহলে তার চাইতে বড় সাকসেস আর কিছু হতে পারে না। একদম। তার মানে এটাই বলা যেতে পারে যে মানে কবিতা সবার, অ্যাকচুয়ালি যদি সেটা ঠিক করে বোঝানো যেতে পারে। হ্যাঁ, 100 বার। অসংখ্য ধন্যবাদ। এবং এবার শুরু করি আমরা আমাদের র্যাপিড ফায়ার দি, যেটা আমাদের এখন যে ভয় পাই, একদম সোজা সোজা সেরকম কিছু নেই। শুরু করি। রবীন্দ্র পরবর্তীকালের প্রিয় কবি? অনেক প্রিয় কবি আছেন, মানে শঙ্খ ঘোষও আছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীও আছেন, সুভাষ মুখোপাধ্যায়ও আছেন, জয় গোস্বামীও আছেন। আমি কার কথা বলবো? প্রিয় অবসর যাপন, বই, গান না গাছ? বই। বই, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো ঘুম। ঘুম। প্রিয় গায়িকা? প্রিয় গায়িকা কাকে বলবো, সবাই কত ভালো গান করেন। তবে আমার বিশেষ করে এখন স্বাগতা লক্ষ্মীর গান শুনলে খুব যে এত বড় একটা অসুখ জয় করে এভাবে গান গাইছেন উনি, ভালো লাগে। খেলা দেখেন? খেলা দেখি না সত্যি। কোনো সময়? না, কোনো সময় হয়তো দেখি। তখন কি ভালো লাগতো? ফুটবল, ক্রিকেট, টেনিস, কোনটা ভালো লাগতো? না, ক্রিকেটই ভালো। ক্রিকেট। পছন্দের বিদেশি খাবার? সর্বনাশ, খাবারই আমার পছন্দের নয়, তার আবার বিদেশি দেশি। খেতে ভালো লাগে না? না, হ্যাঁ, বাঙালি প্রথম কেউ বললো যে যার খেতে ভালো লাগে না। এই চা কফি ওই ঠিক আছে, মানে এমনি কিছু খেতে ভালো লাগে না? সব থেকে প্রিয় কোনো খাবারই নেই? একটু বোধহয় মিষ্টি খেতে ভালো লাগে, আর কিছু না। খুব ভালো আড্ডা হলো, এবং কবিতা দিয়েই আবার শেষ করব, কিন্তু আরেকটা কবিতা। আবার একটু হ্যাঁ, কিন্তু তার আগে আমরা কিছু উপহার দিতে চাই, কারণ এই অনুষ্ঠানটার মাধ্যমে ছোট্ট উপহার দিয়ে যদি যারা দেখছেন বা যারা শুনছেন তার মধ্যে কিছু স্পন্সরও আছে, তাই একটু ছোট্ট উপহার দিতে চাই। ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। বাহ। প্রতিক্ষণের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। রাইভাল ফিটনেস স্টুডিওর তরফ থেকে এটা একটা জিম, একটা ইয়ারলি প্যাকেজের উপর 20% ডিসকাউন্ট ভাউচার। লাস্ট্রাদা পাবলিকেশনের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার 30%। আর আমার তরফ থেকে একটা 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার, ডিসকাউন্ট নয়, এটা কুপন। আর অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার। বাহ। এবার শেষ করতে ইচ্ছে করছে না, আড্ডা দিতে আরো ইচ্ছে করছে, আরো কবিতা শুনতে ইচ্ছে করছে, কিন্তু অনুষ্ঠান শেষ করব একটা মানে যাতে আবার একটা আড্ডা হয়, সেই জন্য আবার প্রথম মানে শেষ থেকে আবার শুরু করব কোনো একদিন, একটা কবিতা দিয়ে শেষ করব। আমি গোড়াতেই বলেছিলাম না আমার কোনো গল্প নেই। না, গল্প তো করলাম মামা, কত গল্প তো করলাম। আমি ছোট্ট একটা কবিতা জয় গোস্বামী বলছি। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে,
কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবে আদালত, কিছু বলবে কি এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। ঈশ্বর ও প্রেমিকের সংলাপ। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, বিজয়লক্ষ্মীদের নাটক যারা বৃষ্টিতে ভিজেছিল, কোন দুজন মানুষ না থাকলে সেটা সম্ভবই হতো না, সেই দুজন ব্যক্তির নাম কি? তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন এবং অবশ্যই মেল করুন। আর নিচে দেওয়া মেলটাতেই মেল করবেন, প্লিজ কমেন্ট বক্সে মেল করবেন না। আর ভালো লাগছে আপনারা কমেন্ট করছেন, প্লিজ আমাদেরকে কমেন্ট জানান ভালো লাগছে, কার ইন্টারভিউ দেখতে চান, আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ সো মাচ।